নমস্কার, ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা এ বি দুটো গ্রুপ মিলিয়ে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ এর সেটটি আমারই তৈরি করা। আমরা এমসিকিউ অ্যান্সার আলোচনা করার পাশাপাশি তার যে সারাউন্ডিং ফিল্ড সেটাও কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা প্রথমে চলে আসছি ফার্স্ট পেজে। এখানে দেখুন, কোশ্চেন নাম্বার 1 রয়েছে, কোনটি ভোলাটাইল মেমোরি? আমি বারবার বলেছি যে র্যামকে ভোলাটাইল মেমোরি বলে, কারণ হচ্ছে কম্পিউটার বন্ধ করে দেওয়ার পর র্যামের মধ্যে আর কোনো তথ্য সঞ্চিত থাকে না, কোনো ডেটা বা ইনফরমেশন সঞ্চিত থাকে না। তাই একে বলা হয় ভোলাটাইল মেমোরি, অর্থাৎ ভুলে যাওয়া, অর্থাৎ স্মৃতিহীন। একবার কম্পিউটার অফ করে দিলে এর মধ্যে যা কিছু তথ্য থাকে সেগুলো সব মুছে যায়, তাই একে বলা হয় ভোলাটাইল মেমোরি। তাহলে এখানে অ্যান্সার হবে র্যাম। র্যামের পুরো নাম হলো র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। পরের প্রশ্ন, গম চাষে বিঘা প্রতি বীজের পরিমাণ কত? এখানে দেখুন আছে 10 থেকে 12 কেজি, 10 থেকে 15 কেজি, 15 থেকে 20 কেজি, 20 থেকে 25 কেজি। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বোঝার কিছু নেই। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ, 15 থেকে 20 কেজি। তবে আপনারা মনে রাখবেন যে এখানে কিন্তু বিঘা প্রতি বলেছে, তাহলে বিঘা প্রতি যদি 15 থেকে 20 কেজি হয় আর আপনি মুখস্থ করে গেছেন 15 থেকে 20 কেজি বীজ লাগে, কিন্তু পরীক্ষায় হলে গিয়ে দেখলেন যে কোশ্চেন এসছে গম চাষে একর প্রতি বীজের পরিমাণ কত, আপনি একর না বিঘা এটা হয়তো গুরুত্ব দিলেন না, আপনি 15 থেকে 20 কেজি অপশনটায় দাগ দিলেন, তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। যদি একর প্রতি হয় তাহলে কিন্তু এই যে 15 থেকে 20 এটা 3 গুণ হয়ে যাবে, কারণ 1 একর সমান 3 বিঘা। তাহলে যদি একর প্রতি হয় তাহলে এটা হবে 45 থেকে 60 কেজি। এগুলো খেয়াল রাখবেন। আবার যদি হেক্টর প্রতি হয় তাহলে কিন্তু এই 15 থেকে 20 এটা ইন্টু 7.5 হয়ে যাবে, অর্থাৎ 7.5 গুণ বেশি হয়ে যাবে, কারণ 1 হেক্টর সমান 7.5 বিঘা। এগুলো খেয়াল রাখবেন। এই বিঘা, একর এবং হেক্টর এইগুলো, এই রিলেশনগুলো মাথায় রাখবেন। আসছি 3 নম্বর কোশ্চেনে, পোশাকে কাঁচ বসাতে কোন সেলাই ব্যবহার করা হয়? এখানে অপশন রয়েছে রান সেলাই, কষিদা সেলাই, গুজরাটি ফোড় আর ফ্রেঞ্চ নট। দেখুন এই গুজরাটি ফোড় এটা দিয়ে পোশাকে কাঁচ বসায়, কারণ একটা পোশাকে যখন কাঁচ বসানো হলো তো কাঁচের চারদিকটা মুড়ে দেওয়া হয় বা চারদিকটা সেলাই করে কাঁচটাকে পোশাকের উপর বসিয়ে রাখা হয়, সেটাই গুজরাটি ফোড়ের সাহায্যে সম্ভব। এই রান সেলাই, কষিদা সেলাই বা ফ্রেঞ্চ নটের সাহায্যে সেগুলো সম্ভব নয়। তাই অ্যান্সার হলো গ। 4 নম্বরে, কর্মশিক্ষার প্রধান লক্ষ্য কী? অপশন রয়েছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ তৈরি করা। খতে রয়েছে বাস্তব পরিবেশে শ্রমমূলক ও উৎপাদনশীল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা। গয়ে রয়েছে শিখতে শিখতে উপার্জন করা। ঘয়ে রয়েছে জীবিকা অর্জনের উপযোগী শিক্ষা দেওয়া। এখানে অ্যান্সার হবে ক, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা এবং শ্রমের প্রতি মর্যাদাবোধ তৈরি করা। কারণ ক্ষয়ে যেটা রয়েছে বান্ধব পরিবেশে শ্রমমূলক ও উৎপাদনশীল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা, এটা হলো কর্ম অভিজ্ঞতা। আর শিখতে শিখতে উপার্জন করা এটা হলো বুনিয়াদী শিক্ষা। আর জীবিকা অর্জনের উপযোগী শিক্ষা দেওয়া এটা হলো বৃত্তি শিক্ষা। তাহলে এগুলোর কোনোটি নয়, সঠিক অ্যান্সার হবে ক। 5 নম্বর কোশ্চেন দেখুন, ন্যাপস্যাক স্প্রেয়ার কি? কয়ে রয়েছে নিড়েন দেওয়ার যন্ত্র, ক্ষয়ে রয়েছে গুঁড়ো ওষুধ ছেটানোর যন্ত্র, গয়ে রয়েছে তরল ওষুধ ছেটানোর যন্ত্র, আর ঘয়ে রয়েছে জল সেচনের যন্ত্র। দেখুন এখানে যখন স্প্রেয়ার কথাটা এসছে তার মানে সেটা ওষুধ ছেটানোর কিছু একটা যন্ত্র। এবার ওষুধ ছেটানোর মধ্যে দেখুন এখানে দুটো রয়েছে, গুঁড়ো ওষুধ নাকি তরল ওষুধ। মানে আমি বলতে চাইছি স্প্রেয়ার কথাটা শুনে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্প্রেয়ার নামের কোনো যন্ত্রের সাহায্যে নিশ্চয়ই নিড়েন দেওয়া হয় না। তাহলে এই গুঁড়ো ওষুধ নাকি তরল ওষুধ, দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। এটা আপনারা জেনে রাখবেন যে ন্যাপস্যাক স্প্রেয়ারের সাহায্যে তরল ওষুধ ছেটানো হয়, আর গুঁড়ো ওষুধ ছেটানোর যে যন্ত্রের সাহায্যে সেটাকে বলা হয় রোটারি ডাস্টার। রোটারি ডাস্টার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো গ। এবার আসছি 6 নম্বর কোশ্চেন, একটি কর্ম সম্পাদনের পথে একটি কর্ম প্রকল্পকে পূর্ণ সম্পাদনের পথে কয়টি পর্যায় পেরোতে হয়? এখানে অপশন রয়েছে 2টি, 4টি, 6টি এবং 8টি।
আপনারা জানেন যে কর্মপ্রকল্প সম্পাদনের 4টি পর্যায় আছে। পর্যায়গুলো হলো উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা রচনা, রূপায়ণ আর মূল্যায়ন। তাহলে এই 4টি পর্যায় পেরোতে হয়। পর্যায়গুলো হলো কি বললাম, উদ্দেশ্য নিরূপণ, পরিকল্পনা রচনা, রূপায়ণ আর মূল্যায়ন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 4, 2, 6 বা 8, 9। তারপর দেখুন 7 নম্বরে কোশ্চেন রয়েছে উদ্ভাবিত, আসছি 1 মিনিট। 7 নম্বরে কোশ্চেন রয়েছে উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি কার মস্তিষ্ক প্রসূত। এখানে অপশন রয়েছে জ্যাক ডেলর, এডগার ডাল, ঈশ্বর ভাই প্যাটেল এবং জন ডিউই। এই উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি এটা এডগার ডালের মস্তিষ্ক প্রসূত। উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি কি? শিক্ষক তার পাঠদান শিক্ষার্থীদের কাছে বোধগম্য ও আকর্ষণীয় করানোর জন্য পরিস্থিতি অনুযায়ী হাতের কাছে যে সকল উপকরণ পান সেগুলোকেই প্রয়োজন মতো সাজিয়ে নিয়ে বা পরিবর্তিত করে শিক্ষার্থীদের সামনে পরিবেশন করেন। এটাকে বলা হয় যে উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি। তাহলে এই উদ্ভাবিত অভিজ্ঞতা রাশি এডগার ডালের মস্তিষ্ক প্রসূত। উনি প্রথম এটা বলেছিলেন বা আবিষ্কার করেছিলেন। এবার আসছি পাট কাটার উপযুক্ত সময় কখন। দেখুন এখানে অপশন রয়েছে ফুল ফোটার সময়, তারপরে রয়েছে ফুল থেকে ফল ধরার সময়, তারপর রয়েছে ফল পাকার সময়, আর ফল পাকার সময়, আর ঘয়ে রয়েছে ফল পাকার পর। এখানে সঠিক অ্যান্সার হবে ফুল থেকে ফল ধরার সময়। কারণ যদি ফুল থেকে ফল ধরার সময় পাট কাটা হয় তাহলে পাটের গুণগত মানটাও ভালো হয় আর পাটের উৎপাদনটাও বেশি হয়, অর্থাৎ পরিমাণটাও বেশি হয়। কিন্তু ফুল ফোটার সময় যদি কাটা হয় তাহলে পরিমাণ বেশি হয় ঠিক, তাহলে গুণগত মান ভালো হয় ঠিকই কিন্তু পরিমাণ কম হয়। আবার ফল পাকার সময় যদি কাটা হয় তাহলে পরিমাণ বেশি হয় কিন্তু গুণগত মান খারাপ হয়ে যায়। আর ফল পাকার পর যদি কাটা হয় তাহলে পরিমাণও কমে যায় আর গুণগত মানও কমে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ফুল থেকে ফল ধরার সময়। এবার 9 নম্বর কোশ্চেনে গোটানোর সুবিধাযুক্ত ব্ল্যাকবোর্ডকে কি বলা হয়? খাদি গ্রাফ, প্যানেল গ্রাফ, রোল আপ, মানচিত্র। এটাকে বলা হয় রোল আপ, যেটাকে যে বোর্ডটা ওই ক্যালেন্ডারের মতো গোটানো যাবে, রোল করা যাবে। আমরা যে ম্যাপগুলো দেখি যে সেগুলো যেমন রোল করে রাখা যায়, তেমনি ওই গোটানো সুবিধাযুক্ত ব্ল্যাকবোর্ড যেটা পোর্টেবল মানে সহজে বহনযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সহজেই, সেরকম ব্ল্যাকবোর্ডকে বলা হয় রোল আপ। ওই কিছুটা ক্যালেন্ডারের মতো বা মানচিত্রের মতো। আচ্ছা 10 নম্বর কোশ্চেন ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1937, 1938, 1964, 1974। এখানে সঠিক অ্যান্সার 1964। দেখুন এই 1937-এ জাকির হোসেন কমিটির প্রতিবেদন তৈরি হয়, 1938-এ জাকির হোসেন কমিটির প্রতিবেদন পেশ হয়, 1974-এ পশ্চিমবঙ্গে কর্মশিক্ষা চালু হয় এবং অন্যান্য রাজ্যে কর্ম অভিজ্ঞতা চালু হয়। তো এই বাকি যে সালগুলো থাকলো সেগুলোও কিন্তু মাথায় রাখবেন। পরের প্রশ্ন বৃষ্টি নির্ভর এলাকায় বিঘা প্রতি গমের ফলন কত কেজি? এখানেও কিন্তু বিঘা প্রতি বলেছে, এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যে বৃষ্টি নির্ভর এলাকায় বিঘা প্রতি গমের ফলন 2.5 থেকে 3 কেজি। এটা যদি একর প্রতি হতো তাহলে হয়ে যেত 7.5 থেকে 9 কেজি। এগুলো মাথায় রাখবেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো ক। এবার আসি পরের কোশ্চেনে। দেখুন 12 নম্বর কোশ্চেন সোনালিকা কিসের জাত? সোনালিকা কিসের জাত? এখানে আছে কয়ে ধান, গম, তিতাপাট, মিঠাপাট। এটা হচ্ছে গমের জাত। কল্যাণ সোনা, সোনালিকা, জন, ক্ষীরা এগুলো হলো সব গমের জাত। তাহলে এখানে সঠিক অ্যান্সার খ। 13তে দেখুন গ্রেড প্রথা ব্যবহার করে মূল্যায়নের একটি পদ্ধতি হলো পঞ্চমাত্রিক রেটিং স্কেল, পর্যবেক্ষণ নির্ঘণ্ট, নিরীক্ষাপত্র, পেশাগত অনুসন্ধান ও প্রশ্নোত্তরিকা। এখানে দেখুন এই গ্রেড প্রথা ব্যবহার করে মূল্যায়নের পদ্ধতিটিকে বলা হয় পঞ্চমাত্রিক রেটিং স্কেল, কারণ এখানে 5টা গ্রেড ব্যবহার করা হয় বা স্কেল ব্যবহার করা হয় যা থেকে মূল্যায়ন করা যায়। এই পঞ্চমাত্রিক রেটিং স্কেলটা কি না, যেমন এ 5টা স্কেল হলো বা 5টা গ্রেড হলো এ বি সি ডি ই। এ হলো খুব ভালো, বি হলো ভালো, সি মাঝারি, ডি মোটামুটি আর ই খারাপ। এই যে এ ভালো, টোটাল নাম্বার 20, 20-র মধ্যে
গ্রেড এ অর্থাৎ খুব ভালো, সেটা হচ্ছে 17 থেকে 20। যারা 17 থেকে 20 পাবে তাদেরকে বলা হবে গ্রেড এ অর্থাৎ খুব ভালো। যারা 13 থেকে 16 পাবে তাদেরকে বলা হবে গ্রেড বি অর্থাৎ ভালো। যারা 9 থেকে 12 পাবে তাদেরকে গ্রেড সি অর্থাৎ মাঝারি, এবং যারা 5 থেকে 8 নাম্বার পাবে তাদেরকে গ্রেড ডি অর্থাৎ মোটামুটি, এবং যারা 5-এর চেয়ে কম অর্থাৎ 1 থেকে 4 নাম্বারের মধ্যে পাবে তাদেরকে বলা হবে গ্রেড ই বা খারাপ। এটাকে বলা হয় পঞ্চমাত্রিক রেটিং স্কেল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল ক। এবার আসি 14-এ। কোনো পরীক্ষার্থী 15 নম্বর পেলে পঞ্চমাত্রিক রেটিং স্কেলে তার গ্রেড কি হবে? আগেই বললাম যে 17 থেকে 20 হলে সেটা গ্রেড এ খুব ভালো, আর 13 থেকে 16 হলে গ্রেড বি ভালো। তাহলে এখানে 15 নম্বর মানে 13 থেকে 16-র মধ্যে পড়ছে অর্থাৎ গ্রেড বি। অ্যান্সার হয়ে যাবে খ। 15তে দেখুন, 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার? 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10⁻⁻6 অ্যাম্পিয়ার। মনে রাখবেন, এগুলো মুখস্থ করবেন। আর 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻⁹ অ্যাম্পিয়ার। এই মাইক্রো মিলি এগুলো ভুল করবেন না। কোশ্চেনটা যদি থাকে যে 1 মিলি অ্যাম্পিয়ার সমান কত, সেখানেও হয়তো অপশন 10⁻⁶ থাকতে পারে, আবার 10⁻⁹ থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু 10⁻⁹টা অ্যান্সার হবে। তো আপনি 10⁶টা পড়ে গেছেন বলে ভুল করে সেটা অ্যান্সার করবেন না, কারণ সেটা হলো মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10⁻⁻6 অ্যাম্পিয়ার, আর মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻⁹ অ্যাম্পিয়ার। এগুলো মাথায় রাখবেন। 16, লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক শিক্ষা বিষয়ক রিপোর্টে কিসের কথা বলা হয়েছে? এখানে কয়ে আছে শিক্ষাবৃত্তির 4 স্তম্ভের কথা, ক্ষয়ে রয়েছে কর্মশিক্ষার শর্তের কথা, ক্ষয়ে রয়েছে গয়ে রয়েছে কর্মশিক্ষার উপাদানের কথা, আর ঘয়ে রয়েছে কর্মশিক্ষার সোপানের কথা। লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক শিক্ষা বিষয়ক রিপোর্টে শিক্ষাভিত্তির 4 স্তম্ভের কথা বলা হয়েছে। কর্মশিক্ষার শর্তের কথা বলা হয়নি, কর্ম উপাদানের কথাও বলা হয়নি, আর কর্মশিক্ষার সোপানের কথাও বলা হয়নি। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে শিক্ষাভিত্তির 4 স্তম্ভ অর্থাৎ ক। আসি পরের প্রশ্নে, চিত্রণের কোন পদ্ধতিতে নকশা উল্টো করে আঁকতে হয়? এখানে দেখুন অপশন রয়েছে স্প্রে প্রিন্ট, বাটিক প্রিন্ট, আলুর ব্লক, পেন্সিল। এখানে সঠিক অ্যান্সার হবে গ, আলুর ব্লক। আপনি হয়তো আলুর ব্লকটা মুখস্থ করে গেছেন, গিয়ে দেখলেন আলুর ব্লক অ্যান্সার নেই, সেখানে আছে লিনো কাট বা লিনো কাট। তাহলে সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে লিনো কাট। তাহলে আগে আপনাকে বুঝতে হবে যে নকশা উল্টো করে আঁকা হয় কেন। অর্থাৎ যেখানে স্ট্যাম্প দেওয়ার মতো ব্যাপার থাকে, যে ফেব্রিকের উপরে স্ট্যাম্প দিয়ে দিয়ে নকশা করা হয়, সেখানে স্ট্যাম্পে নকশাটাকে নিশ্চয়ই উল্টো দিকে রাখতে হবে। আপনারা এমনি যে স্ট্যাম্পগুলো দেখেছেন অফিসে বা স্কুল কলেজে, যে স্ট্যাম্পগুলো ব্যবহার করা হয় রাবার স্ট্যাম্প, সেখানে কিন্তু লেখাটা উল্টোভাবে থাকে। পরে সেটা কালি লাগিয়ে যখন কাগজের উপর ছাপ দেওয়া হয় তখন সেটা সোজা হয়। তাহলে এখানেও চিত্রণের একটা পদ্ধতি যেখানে স্ট্যাম্পের আকারে নকশা করা হয়। তাহলে স্ট্যাম্পের আকারে নকশা করতে গেলে সেটা আলুর ব্লকে হতে পারে, লিনো কাটে হতে পারে। অতএব সেখানে নকশাটাকে উল্টো করে আঁকতে হয়। এগুলো মাথায় রাখতে হবে। এবার 18 নম্বর কোশ্চেন, বর্তমানে নতুন পাঠ্যক্রম কবে থেকে চালু হয়েছে? 1974, 1976, 1982, 1984। এখানে সঠিক অ্যান্সার হবে 1984। অর্থাৎ 1984 থেকে যে পাঠ্যক্রমটা চলছে সেটাই এখন পর্যন্ত চলছে। যে 1982 থেকে যে পাঠ্যক্রম চালু হয়েছে সেটাই এখনও চলছে। তাহলে সেটাকেই নতুন পাঠ্যক্রম বলা হচ্ছে। এবার আসছি 19 নম্বর প্রশ্নে, টি পদ্ধতিতে কোন কলম করা হয়? কয়ে রয়েছে দাবা কলম, খ জোড় কলম, গ গুটি কলম, ঘয়ে হচ্ছে চোখ কলম। এখানে অ্যান্সার হবে চোখ কলম। চোখ কলমে কি হয়, মূল গাছটাকে একটু কেটে সেখানে অন্য কোনো গাছের একটা চোখ নিয়ে এসে বা একটা বার্ড নিয়ে এসে তার মধ্যে প্রতিস্থাপন করা হয়। তা সেটা অনেকগুলো পদ্ধতি আছে, টি পদ্ধতি আছে, ফোর কাট পদ্ধতি আছে, কুচি পদ্ধতি আছে। তো যাই হোক, এখানে টি পদ্ধতি হলো চোখ কলমের একটি পদ্ধতি। অ্যান্সার হবে ঘ। 20 নাম্বার, শিক্ষাই লক্ষ্য আর কর্ম হলো তার অনিবার্য উপলক্ষ। কোন শিক্ষায় কথা বলা হয়েছে? বুনিয়াদী শিক্ষায়, বৃত্তি শিক্ষায়, কর্ম অভিজ্ঞতায়, কর্মশিক্ষায়। কথা বলা হয়েছে কর্মশিক্ষায়, কারণ বুনিয়াদী শিক্ষায় এসব বলেনি। বৃত্তি শিক্ষায় শুধুমাত্র বলেছে যে শিক্ষার শেষে সরাসরি বৃত্তি গ্রহণের কথা, আর কর্ম অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো বাস্তব পরিবেশে কোনো কাজ দেখে অভিজ্ঞতা অর্জন করা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো ঘ।
এবার আসছি 21 নাম্বার কোশ্চেন, বাটিক প্রিন্টে মধু, মোম ও রজনের অনুপাত কত? এগুলো মনে রাখবেন। বাটিক প্রিন্টের একটি ধাপ হলো মোম লাগানো, কাপড়ে মোম লাগানো। তো মোম লাগাতে গেলে মোমের সাথে মধুমোম, তার সাথে রজন মেশাতে হয়। তো এই মধুমোম আর রজনের অনুপাতটা হচ্ছে 4:1, অর্থাৎ যদি 400 গ্রাম মধুমোম মেশানো হয় তাহলে রজন মেশাতে হবে 100 গ্রাম। অনুপাত হচ্ছে 4:1। এবার কোশ্চেন নাম্বার 22, শিক্ষার কোন লক্ষ্যের অপর নাম কৃষ্টি? সামাজিক, সাংস্কৃতিক, মানসিক, শারীরিক? এখানে অ্যান্সার হবে খ, সাংস্কৃতিক। 23, শিক্ষা প্রক্রিয়ার কোন স্তরে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি? কয়ের হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনায়, শিক্ষা শিখন প্রক্রিয়ায়, শিক্ষার মূল্যায়নে, শিক্ষার রূপায়ণে? এখানে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি হয় শিক্ষা শিখন প্রক্রিয়ায়। অতএব অ্যান্সার হয়ে যাবে খ। আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন 24, মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো, এটা আপনারা অনেকবার পড়েছেন, আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি যে বুনিয়াদী শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী। তাহলে এখানে মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো বুনিয়াদী শিক্ষা। 25, স্ক্রুইজি যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয়? বাটিক প্রিন্টে, সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ে, বাঁধনি কাজে, ফাটা নকশা তৈরিতে? এখানে এই সিল্ক স্ক্রিন প্রিন্টিংয়ে স্ক্রুইজি বলে একটা যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ। 26, আয়াস প্রকল্প বলতে বোঝায় যেসব প্রকল্প হাতে কলমে সম্পাদন করতে হয়, যেসব প্রকল্প বারবার সম্পাদন করতে হয়, যেসব প্রকল্প অন্যের দেখে সম্পাদন করতে হয়, আর যেসব প্রকল্প কর্মীর মৌলিকত্বের সাহায্যে নতুনভাবে সম্পাদন করতে হয়। এখানে আয়াস প্রকল্প বলতে বোঝায় যেসব প্রকল্প হাতে কলমে সম্পাদন করতে হয়, প্র্যাকটিক্যালি করতে হয়, তাদেরকে বলা হয় আয়াস প্রকল্প। তাহলে এখানে অ্যান্সার হবে ক। কোশ্চেন নাম্বার 27, ধান চাষের জন্য মাটির পিএইচ কত দরকার? দেখুন এখানে রয়েছে 5.5 to 6.5, 5 to 6.7, 6 to 7.5 আর 7 to 8.7। এখানে সঠিক অ্যান্সার হবে 5 থেকে 6.7, অর্থাৎ 5 to 6.7। মাটির পিএইচ বলতে, পিএইচ হলো একটা ফ্যাক্টর যার দ্বারা মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বোঝানো হয় বা বোঝা যায়। এখানে যত পিএইচ কমবে মাটি তত অ্যাসিডিক, অর্থাৎ তত অম্লত্ব হবে, অম্লত্ব বাড়বে মাটির। আর মাটির পিএইচ যত বেশি হবে তত মাটির ক্ষারত্ব বাড়বে। তাহলে এই 5-এর নিচের দিকে যদি কোনো মাটির পিএইচ হয় তার মানে সেটা অম্ল মাটি বা অ্যাসিডিক মাটি। আর যদি 5-এর ওপর দিকে বা 6-এর ওপর দিকে কোনো মাটির পিএইচ হয় তাহলে সেটা অ্যালকালাইন বা ক্ষারীয় মাটি, অর্থাৎ সেই মাটির ক্ষারত্ব বেশি। তাহলে কোনো ফসল চাষ করার জন্য মাটির পিএইচ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, কারণ বিভিন্ন ফসলের ক্ষেত্রে এই পিএইচ রিকোয়ারমেন্টটা বিভিন্ন রকম হয়। কারণ কিছু কিছু ফসল আছে যারা অম্ল মাটিতে ভালো জন্মায়, কিছু কিছু ফসল আছে যারা ক্ষারীয় মাটিতে ভালো জন্মায়, আবার এমন কিছু ফসল আছে যারা অম্লও নয় ক্ষারীয়ও নয়, নিউট্রাল মাটিতে, অর্থাৎ মাঝামাঝি মাটিতে ভালো জন্মায়। তো সেই জন্য মাটির পিএইচটা জানা খুব জরুরি। যাই হোক, এখানে ধান চাষের ক্ষেত্রে মাটির পিএইচ আছে 5 থেকে 6.7, অর্থাৎ অ্যান্সার হবে খ। কোশ্চেন নাম্বার 28, একটি শ্রুতি দর্শন প্রদীপনের উদাহরণ হলো, শ্রুতি দর্শন অর্থাৎ শোনাও যাবে দেখাও যাবে। দেখুন কয়ে রয়েছে দূরদর্শন, ক্ষয়ে রয়েছে রেখাচিত্র, গয়ে রয়েছে টেপ রেকর্ডার, আর ঘয়ে রয়েছে শিক্ষকের ভাষণ। এখানে দেখুন রেখাচিত্র, এখানে শুধু দেখা যাবে শোনা যাবে না। টেপ রেকর্ডার এখানে শুধু শোনা যাবে দেখা যাবে না। শিক্ষকের ভাষণ, এখানে যদিও শিক্ষক মহাশয়কেও দেখা যাবে, ভাষণও শোনা যাবে, যদিও এটা শ্রুতি দর্শন প্রদীপন, তবু এর চেয়ে আরও বেটার অপশন হলো দূরদর্শন অর্থাৎ টেলিভিশন, টিভি। সেখান সেটা সেখানে আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। তাহলে শ্রুতি দর্শন প্রদীপনের সেটা হলো সবচেয়ে ভালো উদাহরণ। যদি এই অপশনটা না থাকতো তাহলে কিন্তু শিক্ষকের ভাষণ এই অ্যান্সারটাই ঠিক বলে ধরা হতো। আমি আপনাদেরকে বলেছিলাম যে সবসময় অ্যাকুরেট অ্যান্সারটা ধরতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল ক। 29, মাধ্যমিকে কর্মশিক্ষা পরীক্ষায় বিবরণপঞ্জির জন্য কত নম্বর বরাদ্দ আছে? বিবরণপঞ্জি বলতে যে খাতায় সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়, অর্থাৎ নোটবুক, প্র্যাকটিক্যাল নোটবুক বা প্র্যাকটিক্যাল খাতা,
তার জন্য কত নম্বর বরাদ্দ আছে? এখানে দেখুন অপশন আছে 5, 10, 20, 30। এই প্র্যাকটিক্যাল খাতার জন্য বরাদ্দ আছে 10 নম্বর। কোশ্চেন নাম্বার 30, সাবানে ফেনা বৃদ্ধির জন্য কোন পদার্থটি ব্যবহার করা হয়? সোডিয়াম সিলিকেট, সোপস্টোন, ফোম বুস্টার, রজন। দেখুন এই সোডিয়াম সিলিকেট, সোপস্টোন এরা ফিলার হিসেবে ব্যবহার হয় সাবান তৈরিতে, এগুলো কিন্তু ফেনা বৃদ্ধির জন্য নয়। এখানে নামটা শুনেই বুঝতে পারবেন যে ফোম বুস্টার, ফোম মানেই ফেনা, আর বুস্টার মানে যা বৃদ্ধি করে, বৃদ্ধিকারক। বুস্ট মানে বাড়ানো, আর বুস্টার মানে যে বাড়ায় বা যে বৃদ্ধি করে, তাহলে এখানে ফোম বুস্টার। এই নামটা শুনে বুঝতে পারছেন যে সাবানে ফেনা বৃদ্ধি করার জন্য এই ফোম বুস্টার ব্যবহার করা হয়। এখানে সঠিক অ্যান্সার হলো গ। এই এমসিকিউ অ্যান্সার দেওয়ার সময় কিছু কিছু অ্যান্সার একটু নিজে চিন্তা ভাবনা করেও লিখবেন, দেখবেন অপশানগুলোর মধ্যে হয়তো ক্লু রয়ে যায়। এখানে যেমন এই ফোম বুস্টারের কথাটা বললাম, ফোম মানেই ফেনা। যদি আপনার এটা জানা থাকে যে ফোম মানেই ফেনা, তাহলে নিশ্চয়ই, যদি সঠিক অ্যান্সার আপনার জানা নেই অথচ আপনি এটা জানেন যে ফোম বুস্টার, ফোম মানে ফেনা, তাহলে আপনি আন্দাজ করে এটা অ্যান্সার, এটা টিক দিতে পারেন যে হ্যাঁ এটা অ্যান্সার হতে পারে, কারণ ফেনা বলেছে এখানে, এখানে বলছে ফোম। যাই হোক, এগুলো একটু নিজেরা চিন্তা ভাবনা করবেন। আর 31 নম্বর কোশ্চেন, কোঠারি কমিশনের অপর নাম কি? কোঠারি কমিশনের অপর নাম জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেল খ। 32, পশ্চিমবঙ্গে কর্মশিক্ষার প্রচলন হয় কত সালে? এই কোশ্চেনটা বেশ কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি। আমি বলেছি যে পশ্চিমবঙ্গে কর্মশিক্ষার প্রচলন হয় 1974 সালে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যে কর্মশিক্ষার, অন্যান্য রাজ্যে 1974 সালেই প্রবর্তন হয়, কিন্তু সেখানে কর্মশিক্ষা নয়, সেখানে কর্ম অভিজ্ঞতা। অর্থাৎ 1974 সালে পশ্চিমবঙ্গে হয় কর্মশিক্ষা এবং অন্যান্য রাজ্যে হয় কর্ম অভিজ্ঞতা। যাই হোক, এখানে সঠিক অ্যান্সার হলো ঘ। এবার আসছি, SUPW